কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণীকক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের আবারও। আমরা জীববিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় থেকে গত ক্লাসে শিখেছিলাম আলোক নির্ভর অধ্যায়। সেখানে আমরা ফটোফসফোরাইলেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ অধ্যায়, যেটাকে তোমরা হয়তো অন্ধকার পর্যায় হিসেবে শিখে আসছো। সেই আলোক নিরপেক্ষ অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব এখানে কিভাবে কার্বন বিজারিত হয়ে বা কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপাদিত হয় সে বিষয়গুলো আমরা জানবো। এবং এখানে দুটো চক্র আছে, একটা C3 চক্র, C4 চক্র। ইন ডিটেলস সেগুলো জানার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা স্লাইডে দেখি। জীববিজ্ঞান প্রথম পত্র আলোচ্য বিষয় আলোক নিরপেক্ষ অধ্যায়। দেখো এখানে আছে কেলভিন চক্র বা C3 চক্র, হ্যাস ও স্লাক্স চক্র বা C4 চক্র। এই দুটো আমরা সালোক সংশ্লেষণকে বলেছিলাম পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যই যে এখানে শর্করা উৎপন্ন হয়, যে শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ এবং প্রাণী পেয়ে থাকে, যা না হলে আসলে জীবের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাহলে কেলভিন চক্রটা কি আমরা একটু দেখি। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে একটা চক্র আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে যেটা করা আছে এর শুরু বা শেষ ওইভাবে এখানে বোঝা যাবে না। আমি তোমাদের বলি, রাইবোলোজ 5 ফসফেট এটা একটা শর্করা। রাইবোলোজ 5 ফসফেট হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। পাতার কোষের স্ট্রোমাতে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে এটা থাকে। এই রাইবোলোজ 5 ফসফেটই প্রথমেই আসলে কি করে, আমি একটু ভুল বলেছি তোমাদের, রাইবোলোজ 1,5 বিস ফসফেট এই শর্করাটা পাতার কোষে থাকে, পাতার ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় থাকে। এটি প্রথমে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এটা গ্রহণ করে পর্যায়ক্রমে আবর্তিত হয়, হয়ে 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 শেষ অবধি দেখো গ্লুকোজ শর্করা তৈরি করলো। গ্লুকোজ, সুক্রোজ, স্টার্চ এগুলো হলো। কিন্তু যে শর্করাটা কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে গ্লুকোজ শর্করায় পরিণত করছে, একটা সময় পাতায় সেটা শেষ হয়ে যায়, তখন এই চক্রটা বন্ধ হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে এমন কোনো চক্র নেই যা একবার হয়ে বন্ধ হয়ে যেতে পারে, তাহলে পৃথিবীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে। সে কারণে এই পদার্থটি আবার উৎপাদিত হতে হবে। এবং আরেকটি দেখো, বাইপাস মেথডে এই পদার্থটি আবার তৈরি হচ্ছে। এই বিষয়গুলো বিজ্ঞানী মেলভিন, কেলভিন এবং বাসাম, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির দুজন প্রফেসর, তারা এটি ট্রেসার টেকনিক পদ্ধতিতে আবিষ্কার করেছিলেন। ট্রেসার টেকনিক হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কিভাবে কার্বন ডাইঅক্সাইড কোন পদার্থের সাথে যুক্ত হয়ে কি পদার্থ তৈরি করছে, এটা একটা মলিকুলার প্রসেস এবং আণবিক পদ্ধতিতেই এটা কেবল করা হয়ে থাকে, যে কোন পদার্থ কার সাথে যুক্ত হয় এবং তার সোর্স কী। এই ট্রেসার টেকনিক পদ্ধতি অবলম্বন করে তারা দেখতে পান যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পাতার কোষে প্রথম যে পদার্থটির সাথে যুক্ত হয় তার নাম রাইবোলোজ 1,5 বিস ফসফেট। শিক্ষার্থীবৃন্দ, রাইবোলোজ 1,5 বিস ফসফেট এটিই হচ্ছে তাহলে প্রথম যৌগ যেটা কেলভিন চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক পদার্থ। এটা কিন্তু মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক পদার্থ কেলভিন চক্র অনুযায়ী কোন পদার্থ, পদার্থটির নাম লিখো এইটা। এবং এখানে কোন এনজাইমটি কাজ করে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে রাইবোলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ, বা এটাকে সংক্ষেপে বলে রুবিস্কো। নামটা আবারও বলছি, রুবিস্কো। রুবিস্কো এনজাইম হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ এটা হচ্ছে জীবমণ্ডল এবং বায়ুমণ্ডল বা আবহমণ্ডলের সাথে সংযোগ স্থাপনকারী একমাত্র এনজাইম। কার্বন ডাইঅক্সাইড থাকে বায়ুমণ্ডলে আর রাইবোলোজ 1,5 বিস ফসফেট থাকে হচ্ছে উদ্ভিদ দেহে। এই দুটোকে সংযোগকারী এনজাইম হচ্ছে রাইবোলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ, বা এটাকে বলা হচ্ছে রুবিস্কো এনজাইম। দেখো এটা কি করে, প্রথমে কিটো অ্যাসিডে পরিণত হয় অস্থায়ী, এটা দ্রুত ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখন দেখো এটিপি লাগে। আমি কিন্তু বলেছিলাম আত্তীকরণ শক্তি বলতে কি বোঝায় গত ক্লাসে, অর্থাৎ আমরা ফটোফসফোরাইলেশনে দুটো উপাদান পেয়েছিলাম, একটা এটিপি আর একটা হচ্ছে NADPH2। তাহলে এই এটিপি এবং NADPH2 কোথায় কাজে লাগছে, দেখো এই যে এটিপি এইখানে। তো
তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপির সাথে যুক্ত হয়ে এটা 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এটা আবার এই যে NADPH2, এই NADPH2 এবং এটিপি এটাকেই আত্তীকরণ শক্তি বলা হয়। এই দুটো আগের অধ্যায় যেটা অর্থাৎ আলোক পর্যায় সেখানেই কিন্তু তৈরি হয়েছিল। NADPH2 থেকে প্রোটন গ্রহণ করে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা পরিণত হয় হচ্ছে একদিকে 3-ফসফোগ্লিসারালডিহাইড, অপরদিকে হয় ডাইহাইড্রোঅক্সিঅ্যাসিটোন ফসফেট। 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোঅক্সিঅ্যাসিটোন ফসফেট এরা আবার আন্তঃপরিবর্তনশীল একটা আইসোমারেস এনজাইমের কার্যকারিতায় এটাতে অথবা বিপরীতভাবে এটাতে রূপান্তরিত হতে পারে। এখন 3-ফসফোগ্লিসারালডিহাইড 3 কার্বন বিশিষ্ট একটা সরল শর্করা, আর ডাইহাইড্রোঅক্সিঅ্যাসিটোন ফসফেট এটাও একটা সরল শর্করা। এই দুটো আবার দেখে একত্রিত হয়ে ফ্রুক্টোজ 1,20 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে সুক্রোজ, স্টার্চ, গ্লুকোজ, আদার্স শর্করা তৈরি হয়ে যায়। এইভাবে দেখা যাচ্ছে যে কেলভিন চক্রে আমরা রাইবোলোস 1,20 ফসফেট কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে, এটাই কার্বন বিজারণ। কিন্তু কার্বন বিজারণ মানেই হচ্ছে কিভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে একটা শর্করার সাথে, সেই কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয়েই কিন্তু এইটা গ্লুকোজ শর্করা বা আদার্স শর্করাতে কনভার্সন হয়ে গেল। কিন্তু পাতার কোষে একসময় রাইবোলোস 1,20 ফসফেট এটা শেষ হয়ে যাবে। তখন কি হবে, এই পদার্থটি যখন শেষ হয়ে যাবে চক্রটি বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রকৃতিতে কোনো চক্রই আসলে বন্ধ হবার নয়। তাই এই যে ফ্রুক্টোজ 1,20 ফসফেট এবং 3-ফসফোগ্লিসারালডিহাইড এই দুটো মিলিত হয়ে আবার বিভিন্ন ধাপ শেষে এখানে সংক্ষেপে দেখানো হচ্ছে রাইবোলোস 5 ফসফেটে পরিণত হবে। এই রাইবোলোস 5 ফসফেট আবার এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করে রাইবোলোস 1,20 ফসফেটে পরিণত হয়ে চক্রটিকে অব্যাহত রাখবে। এবং যতক্ষণ রাইবোলোস 1,20 ফসফেট পাতায় থাকবে ততক্ষণ কিন্তু এই শর্করা তৈরি হতেই থাকবে। এবং এটা দিনের বেলা, রাতের বেলা, যে কোনো সময়, আলো থাকলেও হতে পারে, আলো না থাকলেও হতে পারে। এই জন্য এই পর্যায়ের নাম হয়েছে ডে নিউট্রাল ফেজ বা আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোটা এর জন্য অপরিহার্য নয়, কিন্তু আলোক নির্ভর অধ্যায় যেটা তার জন্য আলোটা অপরিহার্য। আলো ছাড়া এটিপি এবং NADPH2 তৈরি হবে না। তাহলে আমরা জানলাম কেলভিন চক্র কিভাবে শর্করা উৎপাদন করে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন বিজারিত হয়ে। এখন এই চক্রের আরেকটি নাম আছে, তোমরা শুরুতেই দেখেছিলে। আমরা যদি আগেরটাই দেখি, দেখো এখানে বলেছিলাম আমরা কেলভিন/C3 চক্র। কেলভিন/C3 চক্র, C3 চক্র কেন বলা হচ্ছে সেটা একটু তোমাদের বলে নিই। দেখো আমরা এইখানে যদি খেয়াল করো যে এই চক্রের প্রথম স্থায়ী উৎপন্ন কিটো অ্যাসিডটা কিন্তু একটা অস্থায়ী একটা অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটাই হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী উৎপাদিত পদার্থ। প্রথম স্থায়ী উৎপাদিত পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এটা 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে কন্ডিশনটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট এবং প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ। সেই কারণেই কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়। এবং সালোক সংশ্লেষণে শর্করা উৎপাদনের জন্য যে উদ্ভিদগুলো কেলভিন চক্র অনুসরণ করে শর্করা উৎপাদন করে তারাই হচ্ছে C3 উদ্ভিদ। তাহলে প্রকৃতিতে আমরা উদ্ভিদের একটা শ্রেণী বিভাগ পেলাম, C3 উদ্ভিদ। কারা? যারা কেলভিন চক্র বা C3 চক্র অনুসরণ করে শর্করা উৎপাদন করে তাদেরকেই বলা হয় C3 উদ্ভিদ। আমাদের যে উদ্ভিদগুলো আছে আমরা যেগুলো দেখি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, এগুলো সবই হচ্ছে C3 উদ্ভিদ। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এখন পরের স্লাইডটা দেখি। দেখো এখানে যেটি আছে সেটি আরেকটি কার্বন বিজারণ পদ্ধতি। কিভাবে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপাদিত হয় সেই সংক্রান্ত দুজন বিজ্ঞানী MD হ্যাস এবং RL স্ল্যাক, দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী, তারা এই চক্রটি আবিষ্কার করেন। তাহলে MD হ্যাস এবং RL স্ল্যাক এনারা ইক্ষু উদ্ভিদের উপর গবেষণা করে একটি পদ্ধতি আবিষ্কার করেন যেটা কেলভিন চক্রের থেকে আলাদা। এবং তারা লক্ষ্য করেন যে কেলভিন চক্রে রাইবোলোস 1,20 ফসফেট যেমন কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা, ঠিক এক্ষেত্রে তা নয়। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই ক্ষেত্রে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড যাকে বলা হচ্ছে অক্সালো ফসফিনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফিনল পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে একটা 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। এটি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পর্যায়ক্রমে আরেক ধাপে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তৈরি করে সেই কার্বন ডাইঅক্সাইডটা কেলভিন চক্রের ন্যায় আবর্তিত হয়ে শর্করা উৎপাদন করে।
কিন্তু বিষয় হচ্ছে যে আম, জাম বা কাঁঠাল, লিচু, কলা এই উদ্ভিদগুলোতে যে শর্করা উৎপাদিত হয় তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে শর্করা উৎপাদিত হয় সাধারণত একবীজপত্রী উদ্ভিদগুলোতে, যেমন ধান, যেমন গম, যেমন জই, যেমন বাজরা, যেমন আখ, যেমন ঘাস, এগুলোতে প্রচুর পরিমাণ শর্করা উৎপাদিত হয় এবং দানা দানা গ্রেনস আকারে থাকে। তোমরা খেয়াল করবে আখের দেখো পুরো কাণ্ড জুড়ে প্রচুর পরিমাণ শর্করা এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ, সুক্রোজ শর্করা থাকে। আবার যখন ধান পাই আমরা, ধানের মধ্যে যে এন্ডোস্পার্ম চাল যেটা আমরা খাই, তারপরে জই, যব, বাজরা, ভুট্টা, এগুলোতে প্রচুর পরিমাণে শর্করা উৎপাদিত হয়ে থাকে, স্টোরড হয়। তাহলে শর্করা উৎপাদনের হার যে সমস্ত উদ্ভিদে বেশি, মেইনলি ইক্ষু জাতীয় উদ্ভিদে গবেষণা করে অস্ট্রেলীয় দুজন বিজ্ঞানী একটা আলাদা গতিপথ আবিষ্কার করেন। সেই তাদের নাম অনুযায়ী এই গতিপথের নাম হ্যাচ ও স্লাক্স চক্র। এবং দেখো এই চক্রে প্রথম স্থায়ী উৎপন্ন পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এই চক্রকে C4 চক্র বলা হয়। তাহলে কেলভিন চক্রকে C3 চক্র বলার কারণ যে সেখানে প্রথম স্থায়ী উৎপন্ন পদার্থ হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বন বিশিষ্ট, সেই কারণে এটাকে বলা হচ্ছে C3 চক্র। আবার হ্যাস ও স্লাক্স চক্রে প্রথম স্থায়ী উৎপন্ন পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যে কারণে হ্যাস ও স্লাক্স চক্রকে বলা হয় C4 চক্র। একইভাবে যে সমস্ত উদ্ভিদ শর্করা উৎপাদনের জন্য হ্যাস ও স্লাক্স চক্র তথা C4 চক্র অনুসরণ করে তাদেরকে বলা হচ্ছে C4 উদ্ভিদ। তাহলে আরেক ধরনের উদ্ভিদ পেয়ে গেলাম যাদেরকে বলা হচ্ছে C4 উদ্ভিদ। আমরা ইন ডিটেলসে যাই চক্রটি আসলে কিভাবে হয়। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে আসলে দুটো ধাপ আছে, এইটা একটা আর এইটা একটা। আসলে এই দুটো ধাপ দুই জায়গায় সম্পন্ন হয়, যেটাকে বলা হয়ে থাকে ক্রান্স অ্যানাটমি। ক্রান্স অ্যানাটমিটা আসলে কি? একবীজপত্রীর উদ্ভিদের পাতাগুলো তোমরা খেয়াল করে দেখবে যে খাড়া থাকে, সাধারণত এগুলো খাড়া থাকে এবং দুই দিকে এদের পত্ররন্ধ্র থাকে। এবং এই উদ্ভিদগুলোর যে শিরা উপশিরা আছে তাদেরকে বলা হয় বান্ডল, ভাস্কুলার বান্ডল। এই ভাস্কুলার বান্ডলের উপরে এক ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে যার নাম বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট। আবার মেসোফিল কোষ, শিরা উপশিরা বাদ দিয়ে যে পত্রফলকের অংশ তাকে সেখানে থাকে হচ্ছে মেসোফিল কোষ। এই মেসোফিল কোষে যেটা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট। মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট দুটোই এখানে অংশগ্রহণ করে। সেই কারণে এদের পাতার একটা বিশেষ গঠন আছে, যে কারণে এটাকে ক্রান্স অ্যানাটমি হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই ক্রান্স অ্যানাটমি থাকার কারণেই আসলে এই চক্রে সবচেয়ে বেশি পরিমাণ শর্করা উৎপাদিত হয় বলে হ্যাস ও স্লাক্স বলেছেন। এখন দুটা অংশ পাতার, এই অংশটুকু হয় হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্টে আর এই অংশটুকু হয় হচ্ছে বান্ডল শীট ক্লোরোপ্লাস্টে। এখন কিভাবে হয় দেখো, এই যে মেসোফিল ক্লোরোপ্লাস্ট এখানে লেখা আছে আর বান্ডল শীট, মেসোফিল বান্ডল শীট। তাহলে বান্ডল শীট মানে ভাস্কুলার বান্ডলের বাইরে যে ক্লোরোপ্লাস্ট সেটা বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট, আর পত্রফলকে যেটা থাকে সেটা মেসোফিল ক্লোরোপ্লাস্ট। শুরুতেই আসো, ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দ্রুত NADPH2 থেকে প্রোটন গ্রহণ করে, যেটা আলোক পর্যায়ে উৎপাদিত হয়। আলোক পর্যায়ে উৎপাদিত NADPH2 থেকে প্রোটন গ্রহণ করে এটা ম্যালিক অ্যাসিড বা কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এখানে দেওয়া নাই অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়। ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিড দ্রুত ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয় এবং এটা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে ম্যালিক অ্যাসিড ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং পাইরুভিক অ্যাসিড হয় ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায়। এই পাইরুভিক অ্যাসিড আবার কি করে বান্ডল শীট সেরে মেসোফিল ক্লোরোপ্লাস্টে ঢুকে পড়ে এটা কি করে আবার এটিপি থেকে ফসফেট গ্রহণ করে ফসফিনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে আবার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই চক্রটিকে আবর্তিত করে। আর যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হলো দেখো এইখানে লাইট ইন্ডিকেটর, এই কার্বন ডাই অক্সাইডটি কেলভিন চক্রের ন্যায় আবর্তিত হয়, অর্থাৎ রাইবোলোস 1,5-বিসফসফেটের সাথে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড যুক্ত হতো বলে কেলভিন বলেছিলেন, কেলভিন এবং তার সহযোগীরা বিজ্ঞানী। সেটা আসলে কি হচ্ছে, রাইবোলোস বিসফসফেট এইটা যে কার্বন ডাই অক্সাইড পাচ্ছে বলে ধারণা দিচ্ছেন হ্যাস ও স্লাক্স, সেটা আসলে ম্যালিক অ্যাসিড ভাঙনের ফলে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে। তাই এই কার্বন ডাই অক্সাইড আবর্তিত হচ্ছে কেলভিন চক্রের ওই বিক্রিয়াগুলোর মতোই হয়ে শর্করা তৈরি করছে এবং এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে বান্ডল শীট ক্লোরোপ্লাস্টের মধ্যে। মজার ব্যাপার হচ্ছে এখানে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট আছে, একটা মেসোফিল ক্লোরোপ্লাস্ট আর একটা বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট। মেসোফিল ক্লোরোপ্লাস্টে প্রচুর পরিমাণে শুধুমাত্র গ্রানা আছে। গ্রানার উপস্থিতির কারণে বা প্রাচুর্যতার কারণে এখানে প্রচুর পরিমাণে ATP এবং NADPH2 তৈরি হতে পারে।
আর বান্ডল শীট কোলরোপ্লাস্টে গ্রানা নেই বললেই চলে, শুধুমাত্র স্ট্রোমা আছে। তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে আলোক নির্ভর অধ্যায়টা কোলরোপ্লাস্টের গ্রানাতে সংগঠিত হয় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়টা কোলরোপ্লাস্টের স্ট্রোমায় সংগঠিত হয়। তাহলে বান্ডল শীট কোলরোপ্লাস্টে প্রচুর পরিমাণে স্ট্রোমা থাকার কারণে এখানে কার্বন বিজারণের হারটা অনেক বেশি এবং বেশি পরিমাণে শর্করা উৎপাদিত হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পেরেছি। এখন কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি আমরা খুব সংক্ষেপে। C4 চক্র কি বা C3 চক্র কি, অথবা C3 উদ্ভিদ কি, C4 উদ্ভিদ কি, C3 উদ্ভিদের বৈশিষ্ট্য কি, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য কি, বা এদের মধ্যে বৈসাদৃশ্য কি, বা C3 চক্রে কেন অপেক্ষাকৃতভাবে কম শর্করা উৎপাদিত হয়, অথবা C4 চক্র অনুযায়ী শর্করা উৎপাদনের হার বেশি কেন, ব্যাখ্যা করো, মতামত দাও, এ ধরনের কিন্তু কোশ্চেন আসে। আমি বিশ্বাস করি তোমরা যদি একটু নিজেরা বই খুলে, টেক্সট বুক মূল বইটা খুলে আবার একটু পড়ো, তাহলে বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই পর্বে আমরা একটা জিনিস এখানে দেখো, সালোক সংশ্লেষণের একটা সার্বিক প্রক্রিয়া, এটা যদি মনে রাখতে পারো তাহলে পুরো প্রক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। দেখো এখানে আসলে ফটোফসফোরাইলেশন, যেটা আমি আলাদা করে দেখাইছিলাম, এই যে এটিপি তৈরি হচ্ছে, NADPH2 তৈরি হচ্ছে, এই এটিপি এবং NADPH2 স্ট্রোমাতে ঢুকে কিভাবে কেলভিন চক্র অথবা হ্যাস ও স্লাক্স চক্রের মাধ্যমে পর্যায়ক্রমে শর্করা উৎপাদিত হয়, সেটা অর্থাৎ টোটাল ধারণাটা ব্ল্যাকম্যান যেটা বলেছিলেন যে সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেছেন। আসলে কোনোটা কিন্তু একটা থামার পর আর একটা শুরু হয় তা কিন্তু না, সবগুলো একই সাথে চলতে থাকে। তাই বিষয়গুলো একটু জটিল এবং একটু সহজবোধ্য কম। তোমরা যদি আবার একটু চেষ্টা করো, বিষয়গুলো নিয়ে তোমরা একটু ভাবো, তাহলে সহজেই পারবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।